প্রিয় দর্শক, সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো অনুসন্ধানমূলক প্রতিবেদন, টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট এনআইডিও। জুলাই সনদ বাস্তবায়ন, সাংবিধানিক আদেশ ও গণভোটের সুপারিশ, একমত নয় দলগুলো। ঢাকায় জামায়াত সহ 7 দলের বিক্ষোভ আজ। দৈনিক যুগান্তর, সড়ক ও রেলপথ অবরোধ ডিপ্লোমা প্রকৌশলীদের, জুলাই সনদ নিয়ে সুপারিশ দিতে পারে কমিশন, সংবিধান আদেশে বাস্তবায়ন। কালের কণ্ঠের শিরোনাম, মাদক মাফিয়া দৌরাত্ম্য বাড়ছে, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এবার প্রস্তুত সশস্ত্র বাহিনী। দৈনিক সমকাল, বিএনপি জামায়াত গণভোটে সম্মত, সময় নিয়ে ভিন্নমত, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন 3 দলের 4 নেতা। দৈনিক ইত্তেফাক, 7 কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় আপত্তি শিক্ষকদের, কিছু শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব, যেখানেই থাকুন সেখানেই দুর্নীতি, যেখানেই সাধন সেখানেই দুর্নীতি, বিক্ষোভ অপরাধে ভোগান্তি। মানব জমিনের শিরোনাম, ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচনের অঙ্গীকার, শিগগিরই গ্রিন সিগন্যাল পাচ্ছেন বিএনপির প্রার্থীরা। আমার দেশ, এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ, সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ, বিশেষজ্ঞ প্যানেলে চূড়ান্ত মত। খবরের কাগজ, লোক দেখানো ফ্রিজ ক্রোক বন্ধ, শুধু ব্যক্তিগত অ্যাকাউন্ট, কারিগরি শিক্ষার্থীদের অবরোধ ভোগান্তি। আমাদের সময়, রাজপথে শক্তি প্রদর্শনে অস্থিরতার আশঙ্কা। কালবেলা শিরোনাম, পাঠ্য বই ছাপার আগেই 7 টন কাগজ বাতিল। প্রধান উপদেষ্টার শপথ সঙ্গে হচ্ছেন মির্জা ফখরুল সহ 4 রাজনীতিক, জাতিসংঘ অধিবেশন। দিনকাল, ফেব্রুয়ারিতে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার। রূপালী বাংলাদেশ, 4 কারণে খালাস 52% হত্যা মামলার আসামি, ভোট দিতে পারবেন না হাসিনা ও তার পরিবার। ট্রাইব্যুনালে জবানবন্দিতে নাহিদ, রাজাকারের নাতিপুতি বলায় অপমানিত হন শিক্ষার্থীরা। মাসুদ করিম, শিরোনাম শুনলেন। এখন ভোটের রাজনীতিতে পিআর পদ্ধতি এবং জামায়াত সহ 7 দলের বিক্ষোভ কর্মসূচি আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমার প্রশ্নটা যেটা, যে জাতীয় ঐক্যমত্য কমিশনে এখনো কিন্তু আশাবাদ জিয়ে রাখা হয়েছে যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, এবং যদিও সাংবিধানিক আদেশ জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামাত সহ অন্যরা, বিএনপির না আছে আপত্তি, কিন্তু যখন এখনো আলোচনা শেষ হয়নি তখনই যে জামায়াত সহ 7 দলের বিক্ষোভ আজ শুরু হচ্ছে, এটা পরিস্থিতি কি বলে? এটা কি একটা চাপে রাখার কোনো কৌশল? ধন্যবাদ। এটা তো একদিকে তো আপনার আলাপ আলোচনা চলছে সমঝোতা প্রতিষ্ঠা করার জন্য ঐক্যমত কমিশন, এবং বারবারই আলী রিয়াজ সাহেব যিনি এটা মডারেট করতেছেন আশাবাদ ব্যক্ত করছেন, তার মেয়াদও হচ্ছে 15 দিন 1 মাস এইরকম, যেটা অনেক আগেই বছরের শুরুতেই শেষ হওয়ার কথা ছিল, যেহেতু শেষ হয় নাই, মনে হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত উনি চেষ্টা চালিয়ে যাবেন। এখন যে জিনিসটা হলো, যে আলোচনাটা যখন চলছে তখন আবার রাজপথে প্রটেস্ট আজকেই শুরু হচ্ছে, এবং সেখানে জামাতে ইসলামী এবং আরও কয়েকটা ইসলামিক দল তারা এই বিষয়গুলি প্রটেস্টে নিয়ে আসতেছে, এবং সেখানে তাদের দাবি একটা হইলো যে 4-5টা দাবি আছে, তার মধ্যে একটা দাবি হইলো পিআর পদ্ধতিটা, এবং আরেকটা দাবি হইলো জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ, জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ করা, এবং জুলাই সনদটা বাস্তবায়নের ব্যাপারটা যাতে দ্রুততার সঙ্গে করা, এই সমস্ত বিষয়ে দাবি দেওয়া। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু দলগুলির মধ্যে আলাপ আলোচনা চলছে, এবং এই আলাপ আলোচনাটা কিন্তু রাজনৈতিক টেবিলেই ছিল, ওনারা রাস্তায় নিয়ে এসেছেন। তো একটা জিনিস, যে এখন তো যারা এখানে আলাপ আলোচনার মধ্যে আছেন তারা তো এই যে মানে কি বলবো, আপরাইজিং যেটা হলো, অভ্যুত্থান 2024 সালে, সেই অভ্যুত্থানের সবাই এক পক্ষের শক্তি,
তাদের মধ্যে মত পার্থক্য আছে এবং যে কোনো বিষয় রাজনৈতিক বড় ধরনের সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতেই নেওয়ার কথা, এবং সেই ঐক্যমতটা ডেফিনেটলি আলাপ আলোচনার মাধ্যমেই প্রতিষ্ঠা করতে হবে, রাজপথে প্রতিষ্ঠা করা মুশকিল। এখন যদি আজকে জামাত ইসলামী এবং ইসলামিক দলগুলি যারা নামছে তার বিপরীত মত যারা পোষণ করে তারাও যদি রাস্তায় নামে তাহলে তো কনফ্রন্টেশন মাস্ট। তো আমি মনে করি যে এই জিনিসটা রাজপথের সমাধানযোগ্য নয়। হয়তো তারা এটা একটা কৌশল নিয়েছে যে চাপে রাখার জন্য। কিন্তু আপনাকে একটা ছোট করে প্রশ্ন করতে চাই, আমরা কিন্তু গত 1 বছরে দেখলাম রাষ্ট্রীয় এই ধরনের সিদ্ধান্তগুলো অনেকটা এরকমের শোডাউন বা এরকমের প্রেশার তৈরি করার পরপরই কিন্তু দেখা গেল যে না, সেটা আবার বাস্তবায়ন হয়ে গেল বা সিদ্ধান্ত সরকার সেই সিদ্ধান্তটা নিয়ে ফেললো। তো আপনার কি মনে হয় এরকম কোনো ইঙ্গিত আছে? এইটা ইঙ্গিত আছে কিনা আমরা জানি না, কিন্তু ওনারা যেটা আগে করেছেন, মানে একটা বিচার বিবেচনা না করে চাপে পড়ে যেগুলি করেছেন সেইগুলি কারণে কিন্তু নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। যেমন ধরেন এখন এই যে স্ট্রিট প্রটেস্টে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, গতকাল তারা পুরো ঢাকা শহরটাকে অচল করে রাখলো। তো এর আগে শুনলাম যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি প্রায় পূরণের পথে, এই কথা শুনে বিএসসি ইঞ্জিনিয়াররা নেমে গেলেন, তো এখন আবার নেমে গেল। সুতরাং ওনারা যদি একটা বিচার বিশ্লেষণ ছাড়া যে কোনো বিষয় চাপে পড়ে করেন তাহলে তো সবাই রাস্তায় নামবে, তাহলে তো আর কোনো সমস্যা হবে না। এবং এটা অতীতে আপনি ঠিকই বলেছেন বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, যেমন মানে কিছু কিছু ক্ষেত্রে তারা আবার যথেষ্ট সংযম দিকে, যেমন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা, এই দাবিটা যদি পূরণ হতো তাহলে সাথে সাথে 7 কলেজের যে বিশ্ববিদ্যালয় এবং অন্য সব প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠিত কলেজ যেগুলি আছে, আমি বিশ্ববিদ্যালয় হব, হ্যাঁ হ্যাঁ, তো সেখানে তো আপনি কি করতেন, আমরা রাস্তাঘাট ব্লক করে দিত, ট্রেন, হ্যাঁ সেটা। তো আমি মনে করি যে এগুলি যার যার দাবিগুলি উপযুক্ত মাত্রায় মানে বিচার বিশ্লেষণ করেই সরকারকে মূল্যায়ন করা উচিত। আপনি যখন অ্যালাউ করলেন যে প্রধান উপদেষ্টার বাড়ির চারপাশে আসবে, তখন কত পার্টি আসতে থাকলো, এখন আপনি ব্লক করতে গিয়ে বিপাকে পড়তেছেন বিভিন্ন জায়গায়। মানে আপনি কাউকে আসতে দিলেন, কাউকে আসতে দিলেন না, কারোর জন্য গরম পানি রাখলেন, কারোর জন্য ঠান্ডা পানি রাখলেন। এই যে জিনিসগুলি, এগুলি তো অবিবেচনা প্রসূত। আমি মনে করি যে রাষ্ট্রীয় আইন যেটা প্রধান উপদেষ্টা বাসভবন, এটা তো অবশ্যই নিরাপত্তার যথেষ্ট, ওখানে তো প্রটেস্ট করার জায়গা নয়। রাস্তাঘাট যেখানে শাহবাগ অন্যান্য জায়গায় এখানে ক্রসিংগুলি, সেখানে তো মানুষজন চলাচলের জন্য এটা উন্মুক্ত। এমন কি অচল অবস্থার সৃষ্টি হয়েছে যে যেইগুলির জন্য রাস্তা ব্লক করে, তো এক্সট্রিম পর্যায়ে গেলে পৃথিবীর কোনো দেশে এইভাবে জনগণের চলাচলের রাস্তা, যেখানে প্রটেস্টের জন্য নির্ধারিত স্থান আছে, সেই স্থানের বাইরে যেতে পারবে না। বাংলাদেশে কি সেই আপনি যেটা প্রত্যাশা করছেন, আদৌ কি রাজনীতির এই ধারা কোনোদিন চালু হবে? যেমন ধরেন, শুধু আপনি শাহবাগের কথা বললেন, শাহবাগ এমন একটা জায়গা, এখানে যদি 10 জন মানুষ দাঁড়ায় যায় পুরো ট্রাফিক কন্ট্রোল বন্ধ হয়ে যায় এবং চারিদিকে রাস্তাঘাট বন্ধ হয়ে পুরো ঢাকা শহর কলাপস হয়ে যায়। তাহলে এখন এই শাহবাগ, এই যে দেখেন এই পাশে হইলো এই যে মেডিকেল কলেজ হাসপাতাল, পিজি হাসপাতাল, আবার এই পাশে হইলো বারডেম হাসপাতাল, তো রুগীরা আসবে কি করে? এটার যে সাউন্ড যাচ্ছে এ হচ্ছে। তা আমি যেটা মনে করি যে এই জিনিসগুলি তো যারা প্রটেস্ট করছে তাদেরও বোঝা উচিত, এবং সরকার যে এইগুলি অ্যালাউ করছে কোনো কোনো ক্ষেত্রে সেগুলিও কিন্তু করা উচিত না। কারণ এটা আপনার নির্ধারিত জায়গা, কারণ এক সময় সরোদ্দি উদ্যান এবং কয়েকটা জায়গায় নির্ধারিত করে দেওয়া হয়েছিল প্রটেস্টের জন্য, সেই সমস্ত জায়গায় তাদের করতে হবে। অন্যান্য জায়গায় আমাদের একটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি বা সিটি, এই জায়গায় মানুষ তার গাড়িগুলি এমনি চলতে পারতেছে না, যে পরিমাণ ছোট রাস্তা যত, তো সেখানে রাস্তা বন্ধ করে দিচ্ছে। মাসুদ করিম, আপনার কি মনে হয় বিএনপি যেটা বলছে যে কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে সাংবিধানিক আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয়, আবার আজকে যারা আন্দোলন করবেন তারা জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধ করার দাবি তুলছে, তাহলে সামনে একটা নির্বাচন আমরা আশা করছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা একদম গতকালও ইউরোপীয় ইউনিয়নের যারা দেখা করতেছেন তাদের সাথে বলেছেন যে কিছু শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাহলে তিনি কাকে ইঙ্গিত করলেন? এখন এটা উনি ভালো বলতে পারবেন কাকে ইঙ্গিত করলেন, তবে আমি যেটা বুঝতে পারি যে এখানে যে নির্বাচনটা হবে আগামী ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনটা কিন্তু একটা ক্রুশিয়াল নির্বাচন। এখানে শুধু যে খালি একটা নির্বাচন করবেন সেটা করলেই হবে না, সেটার মধ্যে একটা ইনক্লুসিভনেস, সেটার মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা, এইসব প্রশ্ন আছে। এখন আপনি একটা মানে রাজনৈতিক দল অফিসিয়াল আদেশ দিয়ে, মানে গভর্নমেন্টের অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দেবেন,
এটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে। তাও 1 বছর পরে। হ্যাঁ, তো হ্যাঁ, এবং যে দলগুলি নিষিদ্ধ করতেছেন এই দলে তো সবাই তো অপরাধ না। এখানে অপরাধ কোনো রাজনৈতিক দল কখনো করে না, করে তার ব্যক্তি, যারা করে সে ব্যক্তিগতভাবে দায়ী। শুধু তাদের বিচার করার ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। আপত্তি যে একটা রাজনৈতিক দল যার বিপুল সংখ্যক সমর্থক রয়েছে, সেই সব সমর্থকরা যদি ভোটাধিকার বা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা সুযোগ না পায়, তো আজকে যে আপনি জাতিসংঘে যাচ্ছেন 3টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে, তো সেখানে তো সেই প্রশ্নগুলি আসতে পারে এবং সেখানে তো প্রটেস্ট হইতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছে যে এখানে অন্যরাও প্রটেস্ট করতে পারে, বলেছেন যে আমরা আশঙ্কা উড়িয়ে দিতে পারি না, তো সেই প্রটেস্টটা কি বিশ্ববাসী দেখবে না? তো এই জন্য আমি বলতে চাচ্ছি যে ইলেকশনটা যাতে অর্থবহ হয়, যেটা দেশের মানুষের মানে ইচ্ছার প্রতিফলন সেখানে পাওয়া যায়, এবং সেই প্রতিফলনটা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু এই নির্বাচনটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি যে এই নির্বাচন, এই রাজনৈতিক দল নিষিদ্ধকরণটাও কিন্তু সেই আঙ্গিকেই বিবেচনা করা উচিত। হ্যাঁ, এখন পর্যন্ত আওয়ামী লীগের অ্যাক্টিভিটি স্থগিত আছে, সরকার এটা একটা যুক্তি দেখাতে পারছে যে এটা নিষিদ্ধ করা হয় নাই। এখন জাতীয় পার্টি কিংবা 14 দল ওয়ার্কার্স পার্টি বা জাসদ যারা ওইখানে অ্যালায়েন্সে ছিল, তাদের নিষিদ্ধ করতে হবে সেই দাবি তারা যেটা রাজনৈতিক দল করছে। তো তাদের দল যখন নিষিদ্ধ ছিল তখন কিন্তু এই উল্টাটা ছিল। তো আমি বলতে চাচ্ছি যে দল নিষিদ্ধকরণের যে খেলা, সেটা কিন্তু একটা গণতন্ত্রের জন্য কোনো শুভ ফল বয়ে আনবে না। দৈনিক প্রথম আলোতে আজকে খুব গুরুত্বের সাথে একটি রিপোর্ট ছাপা হয়েছে, আমি শিরোনাম পড়ে শুনিয়েছি আপনাকে। টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট, এনআইডিও। অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রথম আলো এবং ব্রিটিশ দৈনিক দ্য টাইমস দুইজন মিলে, 2 পত্রিকা মিলে আজকে এই রিপোর্টটি করেছে। এটা যেহেতু টিউলিপ এখন ব্রিটেনে রাজনীতি করেন, সেখানকার একজন সংসদ সদস্য, মন্ত্রীও ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে ঘটনা প্রবাহের সাথে তার একটা যোগসূত্র ধরা হচ্ছে। রিসেন্টলি তার বিরুদ্ধে দুর্নীতির মামলাও হয়েছে, এবং যেহেতু শেখ রেহানার কন্যা অর্থাৎ শেখ হাসিনার ফ্যামিলির মেম্বার, সেই হিসাবে তাকেও এখানে আনা হচ্ছে। তো এখানে এই জন্যই হয়তো 2টা পত্রিকা একযোগে এই জিনিসটা সিন্ডিকেট আকারে করেছে, ব্রিটিশ পত্রিকা এবং বাংলাদেশের পত্রিকাটা প্রথম আলো এটা করেছে। তো তারা একটা জিনিস বের করেছে যে উনি ডুয়েট সিটিজেনশিপ আছে। এখানে যেটা বলা হচ্ছে যে টিউলিপ দাবি করছেন তিনি কেবলই যুক্তরাষ্ট্রের নাগরিক, কিন্তু অনুসন্ধানে তার বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে। এবং উনি যে দাবি করেছেন ব্রিটিশ নাগরিক, সেটার সঙ্গে কন্ট্রাডিকশন আছে, এটা এখানে উল্লেখ করা হয়েছে। আমি বলবো যে এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ রিপোর্ট, তারা এটা মানে প্রকাশ করেছেন। এখন ডেফিনেটলি আমরা দেখব যে টিউলিপ মানে এটাকে তিনি কিভাবে কাউন্টার করেন বা জিনিসটা সম্বন্ধে ওনার বক্তব্যটা কি, তিনি কিভাবে জিনিসটাকে উল্লেখ করেন, এটা তো আমরা তো এখন পর্যন্ত এটা ওনারা এটা আবিষ্কার করছেন যে ওনার দ্বৈত নাগরিকত্ব আছে। ঢাকা ওয়াশিংটন সামরিক মহড়া নজর রাখছে ভারত। ঢাকা ওয়াশিংটন সামরিক মহড়া এটা কোনো নতুন কিছু না, এটা কোনো সামরিক মহড়া মানে এইরকম না, এটা একটা অনুশীলন জাতীয়, মানে আমাদের দেশের সামরিক বাহিনীর সঙ্গে আমেরিকান সামরিক বাহিনীর মানে সবসময় একটা পার্টনারশিপ মানে আছে, ট্রেনিং। এই দেশের সেনাবাহিনীর লোকেরা আমেরিকায় ট্রেনিং নেন, আমেরিকান বাহিনী এখানে। এই যে আমার মনে আছে আমি নিজে একটা দেখতে গেছিলাম যে অপারেশন কিয়ার সার্চ ছিল, যেখানে যেমন ঘূর্ণিঝড় যখন হয়েছিল বা বিভিন্ন ফ্লাড যখন হয়েছিল, তো এইগুলি তারা সেই আঙ্গিকেই এখনও আছে। তো ডেফিনেটলি এখানে জিওপলিটিক্যাল একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু আমেরিকার সাথেও আমেরিকা এই অঞ্চলে কি রোল প্লে করে, সেটা ভারত কেন চায়নাও নিশ্চয়ই নজর রাখতেছে, অন্যরাও নজর রাখবে যে এটা কি স্বাভাবিক প্র্যাকটিস নাকি সামথিং মোর। মানে নিউজ যখন হয় বা সংবাদ শিরোনাম হয়, তখন নানা ধরনের প্রশ্ন আসে যে আচ্ছা কেন আবার আরেক দল নজর রাখছে, কেন নানা ধরনের ইকুয়েশন একটাই যে এটা ব্যালেন্সিং একটা ব্যাপার। আমরা তো বলি যে বা আমাদের ফরেন পলিসি হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এখন ইন্ডিয়ার সাথে এখন একটু সম্পর্কটা খারাপ যাচ্ছে, আপনারা জানেন। আমেরিকার সাথে সম্পর্কটা একটু উন্নতির দিকে যাচ্ছে, চায়নার সাথে একটা স্বাভাবিক সম্পর্ক আছে। প্রত্যেকে তো দেখবে যে আমরা কি আসলে কোনো দিক দিয়ে বেশি হেলে পড়তেছি কিনা,
যেমন আমরা যখন চায়নায় আমাদের লোকজন যায়, আমাদের প্রধান উপদেষ্টা যান, তখন আমেরিকানরা প্রায় অভিযোগ করে যে তোমরা এত বেশি চায়নার প্রতি হয়ে যাচ্ছ কেন। কিন্তু আমাদের সেই জায়গায় কিন্তু একটা ব্যালেন্স পজিশন রাখতে হয় এবং সেই জিনিসটা কিন্তু দৃশ্যমান হইতে হয়। তো এখানে আমি যেটা দেখেছি যে অপারেশন অ্যাঞ্জেলস যেটা পরিচালনা হয়েছে যৌথ মহড়া, সেটা স্বাভাবিক মহড়া এবং এই মহড়া অতীতেও হয়েছে, এটা নতুন কিছু না। হয়তো নামে ভিন্নতা হইতে পারে বা নতুন নতুন হইতে পারে, এগুলি জাস্ট একটা জেস্টারও বলতে পারেন, এটা একটা প্র্যাকটিসও বলতে পারেন। এটা কিন্তু এখন পর্যন্ত মানে এমন না যে এখানে তারা কোনো ঘাঁটি করতেছে বা এটা আমরা এমন কোনো সামরিক কোয়ালিশন করছি যেটা ভারত বা চায়নার চিন্তিত হওয়ার কারণ আছে এখন পর্যন্ত আমার কাছে। আমরা একেবারে শেষের দিকে অনুষ্ঠানের বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ না হওয়া পর্যন্ত অনেক ক্ষেত্রে সরকারি টনক নড়ে না। তবে পত্রিকার দায়িত্ব হয়তো বা প্রচার মাধ্যমের দায়িত্ব হতো সেটাই দেখিয়ে দেওয়া। কিন্তু এই যে ডেঙ্গু নিয়ে ক্রমাগত কিন্তু আমরা উদ্বেগ উত্তেজনা আমরা দেখছি, ডেঙ্গুতে মানুষের মৃত্যুও বাড়ছে, কিন্তু রাজনীতি বা অন্যান্য আলোচনাগুলো যেভাবে খুব গুরুত্বের সাথে আমরা দেখার চেষ্টা করি, কিন্তু মানুষের এই জীবন নিয়ে খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করি না কেন? এখন তো যে ডেঙ্গুটা আপনি দেখেন, এটা তো এখন একটা প্রাত্যহিক রোগের মতো হয়ে গেছে এবং এখানে একটা ডেডলি মানে হবেই, মানে এটা এরকম না, মৃত্যুটাও হবে না, মৃত্যুটা স্বাভাবিক আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটাকে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে মানুষ মারা যাচ্ছে, এটা প্রাণঘাতী রোগ। অন্যান্য রোগের মতো যেটা একটু ভোগান্তির পর শেষ হয়ে যাচ্ছে তা নয়, এটা একটা প্রাণঘাতী রোগ, লোক মারা যাচ্ছে এবং যারা বিশেষ করে বয়স্ক মানুষ, যারা বাচ্চা, তাদের জন্য খুবই ভয়াবহ। তো এই ব্যাপারে আমাদের দুইটা দিক আছে। একটা হলো যে এই ডেঙ্গু একটা মশা কামড়ে হয়, সুতরাং মশক নিয়ন্ত্রণের একটা ব্যাপার আছে। এটা সারা বছর ব্যাপী কাজ না করলে ডেঙ্গুর মৌসুমে ডেঙ্গু হবে, সেই জন্য এটা সারা বছর ব্যাপী কাজ করতে হবে যাতে এখানে মশার উপদ্রব না হয় ঢাকা শহরে বা আউটসাইড ঢাকা। আরেকটা হলো যেটা ট্রিটমেন্টের ব্যবস্থাটা যদি কারো হয়ে যায় সেটার জন্য যে এক্সট্রা কেয়ার নেওয়া, একটা ট্রিটমেন্ট করা বা জনগণকে সচেতন করা যে মশারি টাঙানো এটা সেটা, সেই জায়গাগুলিতে আমার মনে হয় আরও বেশি কাজ করা দরকার, প্রচার মাধ্যমেরও কাজ করা দরকার। আপনি ঠিকই বলেছেন এবং সেটা যথেষ্ট অ্যাটেনশনটা পাওয়া দরকার। আমার মনে হয় আমাদের পত্রপত্রিকাগুলি রাজনৈতিক ঘটনা প্রবাহের কারণে হয়তো সেই দিকে মনোযোগটা একটু কম আছে। তবে আমার মনে হয় যে যেভাবে মৃত্যু বাড়ছে তাতে আমার মনে হয় সেদিকেও আমাদের নজর দেওয়া খুব জরুরি। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানের আজকে এই ক্রিকেটের জায়গায় একটা প্রসঙ্গ এসছে যে আমরা ভাগ্যের উপর নির্ধারণ করে বসে আছি। আজকে খেলা আছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের। তো যদি আফগানিস্তান হেরে যায় তখন হয়তো আমরা শীর্ষ চারে যাব, যদি হেরে যায়। আর যদি না হেরে যায় তাহলে আর কোনো সেই রান রেট বা অন্যান্য প্রয়োজনের অনেক কিছু দায়িত্ব উঠবে। তো এই যে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আমরা ক্রিকেটকে নিয়ে অনেক উচ্চ আশা প্রকাশ করছি না, ক্রিকেটটা যেহেতু আমাদের একটা বিরাট অ্যাম্বাসেডার, আমি বলবো যে ক্রিকেট ইটসেলফ অ্যাম্বাসেডার, কারণ আমরা বহির্বিশ্বে যে 2-4টা বিষয় নিয়ে অহংকার করি বা আমরা পরিচিত পেতে চাই, যেটা পজিটিভিটি, আমাদের তো নেগেটিভিটি বেশি প্রচার পায়। পজিটিভিটির মধ্যে ক্রিকেট হলো মন্দের ভালো আর কি। হ্যাঁ, ক্রিকেট হলো অন্যতম। তো আমরা এটা সুপার মানে টপ ক্লাবগুলির মধ্যে আসি, মানে টপ শীর্ষস্থানীয় এগুলির মধ্যে আসি। তো এই জিনিসটা কিন্তু আমাদের অটোমেটিক হয়ে যাবে। আপনি যেটা বলছেন ভাগ্যের উপরে, সেটাও হবে না। এটা আমার মনে হয় যে ডোমেস্টিকলি পরিচর্যা করার ব্যাপার আছে এবং এটা ক্রিকেট ম্যানেজমেন্টটা আমরা বিভিন্ন সময় গত সরকারের আমলে বিভিন্ন সমালোচনা করেছি। তা আমার মনে হয় যে গত যে ভুল ত্রুটিগুলি হয়েছে, ক্রিকেট ম্যানেজমেন্ট, সিলেকশন, ট্রেনিং, অপরচুনিটিস এটসেট্রা, তো এই জিনিসগুলিতে আমার মনে হয় একটা কোয়ালিটিভ চেঞ্জ যদি আনা সম্ভব হয় তাহলে হয়তো আমরা এর চেয়ে বেটার করতে পারি। যে আমরা খুব সাধারণভাবে বলি না যে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে না যায়, সেই রাজনীতির মধ্যে পলিটিক্স যদি ঢুকে যায় এই খেলাধুলায় তাহলে এই ধরনের প্রশ্ন নানাবিধ হয়। যোগ্যতাকে গুরুত্ব দেওয়া খুব অবশ্যই, যোগ্যতাকে গুরুত্ব। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।